আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আমার সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আমি কম বেশি ভিডিও আপলোড করে থাকি। তারই ধারাবাহিকতা রক্ষার্থে এই মুহূর্তেও গুরুত্বপূর্ণ কোনো একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে শোনাবো। জি দর্শক শ্রোতা, তার আগে আপনাদের কাছে অনুরোধ, হ্যাঁ, আশা করি আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে ভালো রেখেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা আমাকেও ভালো রেখেছেন। আর অনুরোধটা করছি এই যে আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে সব কিছু জানতে পারবেন। আর সব কিছু জানতে পারলে আপনি অন্য অন্য ফ্রেন্ড সার্কেলের ভিতরে এগুলো শেয়ার করতে পারবেন। আর অবশ্যই হ্যাঁ, ভিডিওটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলে আপনি একটু প্রেস করে রাখবেন। পরবর্তীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট করা মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি অনায়াসে ভিডিওটি দেখতে পারবেন। জি দর্শক শ্রোতা, আর বাড়াবাড়ি নয়, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই বিষয়টার নাম কলোরেক্টাল ক্যান্সার। এই কলোরেক্টাল ক্যান্সার, হ্যাঁ, বর্তমানে কিন্তু একটা বড় একটা মহামারীর মতন আকার ধারণ করেছে। কেন মহামারীর আকার ধারণ করেছে এই প্রসঙ্গেও আলোচনা করব। এই কলোরেক্টাল ক্যান্সার, এই কলোরেক্টাল ক্যান্সার কোন জায়গাতে হয়, কেন হয়, এর লক্ষণ, হ্যাঁ, এর কারণ এবং কোন কোন পদ্ধতিতে এই রোগ শনাক্ত করা যায়, কি কি পথ অবলম্বন করলে এই রোগ থেকে মুক্ত পাওয়া যায়, এর ঔষধ বা কী, এ ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু তাআলা যদি আমার ব্রেন থেকে একটু একটু করে যদি স্মরণ করাইয়ে দেয় তাহলে সবগুলোই আলোচনা করব। হ্যাঁ, তো প্রথমেই আসি, কোলন ক্যান্সার কি। এই কোলন ক্যান্সার এর আরও কতগুলো নাম আছে, সে নামগুলো আমি বলছি। কোলন ক্যান্সারের আর একটা নাম কোলোরেক্টাল ক্যান্সার। এটাকে আরও একটা নামে আখ্যায়িত করা হয়, বাওয়েল ক্যান্সার। বাওয়েল ক্যান্সার নামেও এটাকে বলা হয়। তো এটা কোন জায়গাতে হয়? এটা বেশিরভাগই হয় কোলনে। হ্যাঁ, কোলন ক্যান্সার মানেই কোলনে হয়। রেকটাল পথ থেকে শুরু করে ওই অ্যাপেন্ডিসাইট পর্যন্ত, সিকাম পর্যন্ত, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, সিগময়েড কোলন, হ্যাঁ, এই কোলনগুলো সহ যত রকমের ইটা আছে, লার্জ ইন্টেস্টাইন আছে, এর ভিতরে কিন্তু এই ক্যান্সারটা হয়ে থাকে। এই ক্যান্সারটা কেন হয়? এই ক্যান্সারটা হয় বিশেষ করে আমরা এখন ভেজাল জাতীয় খাবার খাচ্ছি, আট জাতীয় খাবার খাচ্ছি না। আমাদের কনস্টিপেশনটা কিন্তু লেগেই থাকে। এই কনস্টিপেশন ইজ দ্য কমন কেস অফ কোলন ক্যান্সার। হ্যাঁ, ডায়রিয়া, ডিসেন্টারি ইজ কমন কেস অফ কোলন ক্যান্সার। এগুলো কিন্তু আমরা বলে থাকি ডায়রিয়া, আমাশয়, এগুলোও কিন্তু কোলন ক্যান্সারের কিন্তু একটা লক্ষণ বটে। হ্যাঁ, তো এটা কেন হচ্ছে? আমরা ডে বাই ডে ফাস্টফুডের উপরে নির্ভরশীল হচ্ছি। হ্যাঁ, বিভিন্ন রকমের ভেজাল খাচ্ছি। হ্যাঁ, নিষিদ্ধ কিছু প্রাণীর চর্বি আমরা ভক্ষণ করছি। আমাদের যে তেলটা খাওয়ার কথা ছিল সেই তেলটা আমরা খাচ্ছি না। আমরা ওই অত্যন্ত নিকৃষ্ট মানের কিছু তেল খাচ্ছি। ওই তেলগুলোর দিকে আমি আর যাব না, যেটা খাওয়ার পরিপ্রেক্ষিতে ওই ডাইজেস্টিভ সিস্টেমের ভিতরে বড় ধরনের একটা সমস্যার তৈরি হয়। এই সমস্যাগুলোর ভিতরে প্রধানতই হলো যে কনস্টিপেশন, হ্যাঁ, তারপর আসে আইবিএস, ইরিটেবল বাওয়েল সিনড্রোম। হ্যাঁ, এই কারণে কিন্তু ওই কোলন ক্যান্সার ডে বাই ডে ইনক্রিজ করতেছে। তারপর আসে আমরা যে সমস্ত খাবার দাবার খাচ্ছি, ফলমূল, তারপর আসে মাছ মাংস যেগুলো খাচ্ছি, এগুলো কিন্তু এক রকমের কিন্তু কৃত্রিম। এগুলোকে কিন্তু ওই আপনি পচা মাংসের ভিতরে দেখা যাবে নূতন টাটকা রক্ত দিয়ে সাজিয়ে রেখেছে। হ্যাঁ, আপনাকে দেখতে ভালো দেখা যাবে। আপনাকে পচা শাকসবজির উপরে, হ্যাঁ, স্প্রে মেরে সবুজ কালার, এরকমের সবুজ কালার করে রেখেছে। দেখতে দেখা যাবে যেন এই কেবলমাত্র ক্ষেত থেকে সবজিটা তুলে নিয়ে আসছে। এটা ভালো মানের একটা করলা, এটা ভালো মানের একটা চিচিঙ্গা, এটা ভালো মানের একটা ডাঁটা, এটা ভালো মানের একটা
কিউকাম্বার, এটা ভালো মানের একটা শশা, এটা ভালো মানের একটা এই রকমের আপনাকে মনে হবে। আসলে ওগুলো সম্পূর্ণরূপে ওগুলোর ভিতরে প্রয়োজনে ভরা। এই সিজনে আপনি আম খাচ্ছেন, কাঁঠাল খাচ্ছেন, এগুলো কার্বাইড দিয়ে পাকানো হয়, যেটা একটা নিষিদ্ধ। হ্যাঁ, এটা কপার সালফেট দেওয়া হয়। এই কপার সালফেটটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই কপার সালফেটটা দিয়ে পাকানো হয়। এটা খেলে তো আপনার আমার ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, হ্যাঁ, পুরো ডাইজেস্টিভ সিস্টেম এটা তো ধ্বংস হয়ে যাবেই। হ্যাঁ, এখানে তো ক্যান্সার হবেই। হ্যাঁ, এইটাই তো নিয়ম। আর এখন আরও কিছু লক্ষণ আমি বলছি। এই ক্যান্সারটা হলে, হ্যাঁ, বিশেষ করে কোলনে ক্যান্সার হলে আপনার আমার যারই হোক না কেন, তার কিন্তু শরীরে কিন্তু একটা জ্বর থাকবে। হ্যাঁ, শরীরে একটা অস্থিরতা থাকবে, শরীরে ম্যাজম্যাজ করবে, ঘুম হবে না। হ্যাঁ, বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জ্বালা পোড়া করতে পারে। হ্যাঁ, এটা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত জ্বালা জ্বালা পোড়া করবে। ঘুম একদম আসবে না, ঘুমানোর চেষ্টা করলেও তার কিন্তু ঘুম হবে না। হ্যাঁ, আর হঠাৎ করে দেখা যাবে যে সে ওই পায়খানা শুরু হয়ে গেছে, ডায়রিয়া 2-3 দিনে ডায়রিয়া থামে না, এবং অত্যন্ত দুর্গন্ধময় একটা পায়খানা, পায়খানা থেকে অত্যন্ত দুর্গন্ধ হবে, মনে হচ্ছে যেন যেন ওই ভিব্রিও ভিব্রিও আছে তার পেটের ভিতরে, অথচ ভিব্রিও কিন্তু নাই। হ্যাঁ, ভিব্রিও কলেরি কিন্তু নাই। ভিব্রিও কলেরি থাকলে পায়খানা থেকে একটা মাছের আষ্টের মতন একটা গন্ধ আসে, কিন্তু তার কিন্তু ভিব্রিও কলেরি নাই, কিন্তু তার কিন্তু ওই কার্সিনোমা বা ক্যান্সারের সিমটম কিন্তু তার ভিতরে কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আর আমাদের দেশে এটা এখন পর্যন্ত এটা প্রযোজ্য না, এখন পর্যন্ত এটা প্রচলিত হয় নাই। বিশেষ করে আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতে, হ্যাঁ, কিছু কিছু রুগীকে বাধ্যতামূলক পরীক্ষা করানো হয় যে আপনি ওই আপনার ক্যান্সার হয়েছে কিনা, কোলন ক্যান্সার হয়েছে কিনা, হ্যাঁ, আপনার ওই বাওয়েল ক্যান্সার হয়েছে কিনা, আপনি যত দ্রুত সম্ভব আপনি পরীক্ষা করে আমাদেরকে রিপোর্ট দেন। বিদেশি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বারবার আপনাকে তাগিদ দিতে থাকে, আপনার বয়স 50+, আপনি ওই দ্রুত আপনি পরীক্ষা নিরীক্ষা করেন, আপনি ওই সিটি স্ক্যান করান, আপনি ওই কোলোনোস্কোপি করান, কোলোনোস্কোপির মাধ্যমে জানতে পারবেন। হ্যাঁ, তারপর সিটি স্ক্যান করান, হ্যাঁ, এমআরআই করান, এর মাধ্যমে আপনি জানতে পারবেন। তবে নির্ভরযোগ্য পরীক্ষাটা হলো কোলোনোস্কোপি। আমরা কোলোনোস্কোপির মাধ্যমেই, হ্যাঁ, এগুলো ভালোভাবে জানতে পারি। তো আরও কতগুলো সিমটম আছে। এই সিমটমগুলোর ভিতরে ওই পায়খানার রাস্তা দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত আসে। হ্যাঁ, আবার এই রক্তটা টাটকা লাল রঙের হয়, আবার অনেক সময় একটু কালচে কালচে বর্ণেরও হয়ে থাকে। হ্যাঁ, এই লক্ষণগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত দেখি যে কালচে বর্ণের রক্তের সাথেও একটা মিল আছে। আর ওই ডাইজেস্টিভ সিস্টেমের, বিশেষ করে ওই সিগময়েড কোলনের পর বিভিন্ন ইতে অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, হ্যাঁ, এই কোলনগুলোতে, হ্যাঁ, সিকামের কাছে ওখানে কিন্তু বড় বড় আকারের ছোট ছোট আকারের টিউমার হয়ে যায়। এই টিউমারগুলো প্রথমে থাকে ওই বিনাইন টিউমার হিসাবে থাকে। হ্যাঁ, বিনাইন টিউমার হিসাবে এই 8 বছর 10 বছর থাকতে পারে। 8-10 বছর পর কিন্তু এটা ম্যালিগনেন্সি হয়ে যায়। এই ম্যালিগনেন্সি হয়ে যাওয়ার আগেই আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, আপনি ভালো থাকবেন। ম্যালিগনেন্সি হয়ে গেলে তখন কিন্তু আপনার ওই ডাইজেস্টিভ সিস্টেম কেটে ফেলে দেওয়া ছাড়া, বাদ দেওয়া ছাড়া আর কোনো রকমের কোনো উপায় কিন্তু আমাদের আর থাকছে না। আমাদের বললে বিশেষজ্ঞ সার্জনের আর থাকছে না, যার পরিপ্রেক্ষিতে যা করার আপনাকে আগে ভাগেই কিন্তু করতে হবে। আর একটা জিনিস, আর্লি পরীক্ষা করাবেন। যদি আপনার পিতামাতার যদি থাকে, হ্যাঁ, আপনার যদি নানা নানির থাকে, আপনার যদি দাদা দাদির থাকে, আপনার বংশে যদি কারো এই ডাইজেস্টিভ সিস্টেমে ক্যান্সারের যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে, তাহলে কোনো রকমের কোনো অবহেলা না করে আপনি আর্লি এজে এই পরীক্ষাগুলো করাবেন। আর যখন দেখবেন আপনি পূর্ণবয়স্ক লোক, আপনার শরীরের তো রক্তশূন্যতা হয়ে যাওয়ার কথা না, আপনার তো রক্ত স্বাভাবিক থাকার কথা, আপনার তো রক্ত থাকার কথা 13 গ্রাম পার ডেসিলিটার, সেখানে দেখা গেছে 8 গ্রাম পার ডেসিলিটার, 9 গ্রাম পার ডেসিলিটার, তখন আমাদেরকে একটা সন্দেহর তালিকায় রাখতে হবে যে ওই তার বিশেষ করে ডাইজেস্টিভ সিস্টেমে কোথাও না কোথাও টিউমার আছে। এই টিউমারগুলো রক্ত নষ্ট করে দিচ্ছে, ডাইজেস্টিভ সিস্টেম থেকে ওই রক্ত চলে যাচ্ছে, হ্যাঁ, যার পরিপ্রেক্ষিতে সে রক্তশূন্যতায় ভুগতেছে। তো কাজেই কোনো রকমের কোনো অবহেলা করা যাবে না। আপনি কোলোরেক্টাল ক্যান্সার বা কোলন ক্যান্সার বা
আইবিএস ক্যান্সার, এই 3টে নামেই কিন্তু আমরা আখ্যায়িত করি। এগুলো যদি হয় তাৎক্ষণিকভাবে আপনি, হ্যাঁ, ওই রেকটাল সার্জন, রেকটাল ফিজিশিয়ান, হ্যাঁ, এদের কাছে যত দ্রুত সম্ভব চলে যাবেন। তারা আপনাকে কোলোনোস্কোপি, তারপর আসে ওই সিগময়েডোস্কোপি, তারপর আসে সিটি স্ক্যান, এমআরআইয়ের মতন পরীক্ষা নিরীক্ষাগুলো করে আপনার রোগটাকে শনাক্ত করবে, বায়োপসি করবে, বায়োপসির পরে, হ্যাঁ, যদি আপনার ক্যান্সার ধরা পড়ে ক্যান্সারের আপনার চিকিৎসা করবে। কিন্তু ডাক্তার আপনাকে বলছে কোলোনোস্কোপি করার জন্য, ডাক্তার আপনাকে বলছে বায়োপসি করার জন্য, ডাক্তার আপনাকে বলছে ওই সিটি স্ক্যান করার জন্য, ডাক্তার আপনাকে বলছে ওই এন্ডোস্কোপি করানোর জন্য, আপনি কোনো রকমের গুরুত্ব দিলেন না। এটা আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারলেন, হ্যাঁ, এটা বোকামির সম্পূর্ণ লক্ষণ। সুতরাং ডাক্তারের কথাকে আপনি মূল্যায়ন করবেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো ইনশাল্লাহ আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে কোনো না কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আপনাদের থেকে আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।